আজকে সারাদিনে ভিডিও করিনি, আজকে একটা কন্টেন্ট দেবো বলে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি যেই শহরে থাকি, রানাঘাট শহর, এই শহরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা বলবো। যেটুকু আমি জানি বা যেটুকু শুনেছি, লোকের মুখে প্রচলিত শুনেছি, যেটুকু দাদু ঠাকুমার কাছে শুনেছি, সেই সেটার উপরে ভিত্তি করে যতটুকু পেরেছি একটুখানি গুছিয়ে রানাঘাটের উপরে কিছু কথা আজকে বলার চেষ্টা করব। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি এর বাইরে কেউ কিছু জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কোনো কনফিউশন থেকে থাকে বা আমি যদি কিছু ভুল বলে থাকি বা তোমরা যদি সঠিক কিছু জেনে থাকো তার পরিপ্রেক্ষিতে। তো আপাতত আছি চূর্ণী নদীর সামনে। এই আমাদের চূর্ণী নদী। এই চূর্ণী নদীকে কেন্দ্র করেই রানাঘাট শহর টোটালটাই গড়ে উঠেছে। আর অনেক বহু পুরনো শহর, শত শত বছর ধরে এই চূর্ণী এখান থেকে প্রবাহিত, প্লাস রানাঘাটের বাকি সমস্ত বাজার ঘাট সব কিছুই আস্তে আস্তে উন্নত হয়েছে। শত শত বছর ধরে উন্নত হয়েছে এবং এখনও স্টিল নাও উন্নত হচ্ছে। প্রথমে আসি রানাঘাটের নামকরণ উপলক্ষে। তো রানাঘাটের নাম পূর্ব নাম ছিল ব্রহ্মডাঙ্গা, যেখান থেকে পরবর্তীতে কথিত আছে রানা ডাকাতের নাম অনুসারে রানাঘাটের নাম রানাঘাট করা হয়। সবাই জানেন রানা ডাকাতের সম্বন্ধে টুকটাক। এই রানা ডাকাত চূর্ণী নদীর তীরে ঘাঁটি গেড়েছিলেন তার। সেই ঘাঁটি থেকেই লোকে মুখে প্রচলিত হয়ে আসছে যে রানা ডাকাতের ঘাঁটি, সেখান থেকে রানার ঘাঁটি, সেখান থেকে রানাঘাট। বর্তমানে দাঁড়িয়ে আছি রানাঘাট বরেন্দ্রনগর ঘাটে, চূর্ণী নদীর ঘাট। লোকমুখে প্রচলিত হয়েছে যে রানা ডাকাত হুগলি নদীর থেকে মাটি খুঁড়ে বা খোদাই করে এই ঘাট বা এই চূর্ণী নদীর খনন করেন। তার লুটপাট এবং তার বাণিজ্যিক কাজ কারবার এবং যারা তখনকার দিনের যারা বণিক ছিলেন তাদের লুটপাট করার জন্য তাদের তখন তো নৌকো পথে বা জলপথেই সব থেকে বেশি ট্রান্সপোর্টিংয়ের কাজ করা হতো। তখনও সড়কপথ বা রেলপথ তখন আসেনি, সড়কপথ অতটা তখন উন্নত হয়নি। প্রচলিত হয়ে আছে যে তিনি খোদাই করে এনেছিলেন এই চূর্ণী নদী, কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল। চূর্ণী নদী আসলে হচ্ছে পদ্মার শাখা নদী, মাথাভাঙা নদীর একটা অংশ। আমাদের নদিয়া জেলার মাঝদিয়ার কাছে এই মাথাভাঙা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগের নাম ইছামতি নদী, ইছামতি নামে দক্ষিণ দিকে বয়ে গেছে। আর আরেকটি নদী যার নাম চূর্ণী, সেই চূর্ণী নদী এই দক্ষিণ পশ্চিম দিকে এসে আমাদের হুগলি নদীতে মিশেছে। এই চূর্ণী নদীর এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি বরেন্দ্রনগরের ঘাট, এই ঘাটের ওই পাশটাতে বিপরীত দিকে রয়েছে আস্তলা বা সন্ন্যাসী বাজার। রানাঘাটের হাট বলা হয় বা আস্তলার হাট নামে সকলে ছিল। আর এই চূর্ণী নদী এখন অনেকটাই আর কি প্রশস্ত হয়ে গেছে। কারণ দাদু ঠাকুমার কাছে শুনেছি যখন অনেক অনেক বছর আগে যখন তাদের বাল্যকাল বা বাল্য সময়ে এই চূর্ণী নদীর এপার ওপার সাঁতরে যাওয়া অসম্ভব হয়ে পড়তো বা মানুষ হাঁপিয়ে যেতেন। কিন্তু এখন যারা খুব ভালো সাঁতারও তাদের কাছে হয়তো এইটুকু ক্রস করা কোনো ব্যাপারই না। যাই হোক, এই হলো চূর্ণী নদী এবং রানা ডাকাতের ইতিহাস সম্বন্ধে এবং রানাঘাটের নামকরণ সম্বন্ধে কিছু কথোপকথন। এবার আসছি এর পরের চ্যাপ্টার। নিস্তারিণী মন্দিরের সামনে গেছিলাম। অনেকেই শুনেছো নিস্তারিণী মন্দিরের কথা, কিন্তু নিস্তারিণী মন্দিরের সামনে ভেতরে তালা মারা রয়েছে, তো ভেতরে ঢুকতে পারলাম না। আর বাইরে দাঁড়িয়ে ওখানটাতে ভিডিও করা সম্ভব নয়, কারণ প্রচুর একদম রাস্তার ধারে, তো প্রচুর গাড়ি আর প্রচুর নয়েজ, প্রচুর হর্নের আওয়াজ চলে আসবে সেই কারণে। তো এই নিস্তারিণী মন্দিরের গল্প হচ্ছে রানী রাসমণি এই মন্দিরের সাথে জড়িত। রানাঘাটের পূর্ব নাম সম্পর্কে বা রানাঘাটের নাম রানাঘাট কেন, এই সম্পর্কে মানুষ মুখে প্রচলিত আরেকটাও কথা রয়েছে যে রানী রাসমণির নামে রানাঘাটের নামকরণ করা হয়, কারণ তার নাম অনুসারে রানাঘাটে স্থানীয় বাসিন্দা বা তখনকার দিনের বাণিজ্যিক বণিকরা ঘাট তৈরি করেছিলেন চূর্ণী নদীর তীরে। সেই ঘাটের নাম প্রথমে করা হয় রানীর ঘাট এবং সেখান থেকে নাম আসে রানাঘাট। রানাঘাটের নিস্তারিণী মন্দির সম্পর্কে আরও একটা কথা প্রচলিত রয়েছে যে রানী রাসমণির জামাই এই চূর্ণী নদী পথেই নৌকো করে যখন পাড়ি দিচ্ছিলেন সম্ভবত কোনো বাণিজ্যিক কাজে, তখন তিনি এই নিস্তারিণী মন্দির দেখতে পান। তখন এত বাড়িঘর ছিল না, চূর্ণী নদী থেকে বা জলপথ থেকে নিস্তারিণী মন্দির যথেষ্ট স্পষ্ট এবং পরিষ্কার দেখা যেত। তো পরবর্তীকালে তিনি যখন এই খবর তার শাশুড়ি মা অর্থাৎ রানী রাসমণিকে জানান, তিনি নিজেও এই রানাঘাটে এসে এই নিস্তারিণী মন্দির দেখেন এবং পরবর্তীকালে এই নিস্তারিণী মন্দিরের আদলেই তৈরি করেন আমাদের আজকের কলকাতার দক্ষিণেশ্বরের মন্দির। বর্তমানে আছি বড়বাজার অঞ্চলে। বড়বাজার অঞ্চলের সাথে কানেক্টেড রয়েছে কৃষ্ণচন্দ্র পাল চৌধুরী।
যিনি এই অঞ্চলের উপস্থাপনা করেছিলেন। এবং তখনকার দিনে এই জায়গায় যেই বাজার বা যেই ধরনের জিনিসপত্র বা পণ্য দ্রব্য যেসব পাওয়া যেত বা যেই ধরনের বাজার হয়তো বসেছিল, এখন অতটা এই জায়গায় যানজট নেই। হ্যাঁ, যানজট রয়েছে, কিন্তু ওরকম ঢালা যে বাজার, যে ধরনের আমাদের মানে বাজার বলতে আমাদের যেই মাথায় যেই ভিজুয়ালটা আসে, সেরকম বাজার এখানে নেই। বর্তমানে আছি বণিক কৃষ্ণচন্দ্র পাল চৌধুরীর স্থাপিত এই তার বাড়ির ধ্বংসাবশেষ এখন কিছুটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তবে এখানে তাদের বংশধর এখনও থাকেন। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই বাড়ি বা এই ধরনের প্রাসাদ স্থাপিত করেছিলেন তিনি। এই দিকের পেছন দিকটাতে তাদের বাড়িঘর এখনও রয়েছেন কিছুটা, মানে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় সেই বাড়িঘর রয়েছে, এবং সেখানে তার কিছু বংশধর এখনও থাকেন, তারা রয়েছেন। তৎকালীন যুগে নীলকর সাহেবদের প্রভাব এত পরিমাণে বেড়ে যায়, এবং তারপরে বণিক কৃষ্ণচন্দ্র পাল চৌধুরী সেই নীলকর সাহেবদের সঙ্গে টেক্কা দিয়ে তার ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় বাসিন্দাদের উপরে যে জুলুম, সেখান থেকে বা সেই জুলুম থেকে রক্ষা করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিলেন। আমরা এইগুলো সবই শুনেছি, কিছু বইয়ের পাতাতেও পড়েছি। রানাঘাট সম্বন্ধে খুব একটা বেশি কোনো বই সেভাবে বলা হয় না, কিছু স্পেসিফিক বই রয়েছে, সেখানে অবশ্যই তারা দেখতে পারবেন, যারা পড়েন বা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানতে পারবেন। তো বর্তমানে রয়েছি যে ধ্বংসাবশেষ, এদিকে বণিক কৃষ্ণচন্দ্র পাল চৌধুরীর স্থাপিত তার যেই প্রাসাদ, তার এই দুই পাশেই রয়েছে, আর ওই দিকটাতেও রয়েছে, সেদিকে তো দেখালাম। রানাঘাটের রেলপথ 1853 সালে প্রথম ভারতবর্ষে বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হয়, এবং রানাঘাটের উপর দিয়ে প্রথম রেলপথ চালু করা হয় 1862 খ্রিস্টাব্দে। শিয়ালদা থেকে, যাকে আমরা এখন শিয়ালদা মেন লাইন হিসেবে চিনি, শিয়ালদা থেকে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত এই রেলপথ স্থাপন করা হয়েছিল, যা রানাঘাটের ওপর দিয়ে যেত। বর্তমানে সেই লাইনটা বন্ধ হয়ে যাওয়ায় এখন সেটা গেদে পর্যন্ত স্থগিত হয়ে গেছে। রানাঘাটের ওপর দিয়ে এই রেলপথ স্থাপিত হওয়ার পরেই নদীমাতৃক যেই ব্যবসা বা নদীমাতৃক যেই জলপথে যেভাবে আর কি মানুষ যাতায়াত করতেন, সেটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে। বর্তমানে সড়কপথ, রেলপথ উন্নতির সাথে সাথে সব কিছুই এখন এদিকটাতে চলে এসছে। নদীপথেও যাতায়াত হয়, তবে সেটা খুবই কম। 1947 সালে পার্টিশনের পরপর সম্ভবত 1947 থেকে 1970 বা 75 পর্যন্ত রানাঘাটের কুপার্স অঞ্চল নামে একটি জায়গার আবির্ভাব হয়েছিল, যেখানে যাকে আমরা বলি উদ্বাস্তু। বাংলাদেশ থেকে অনেকেই যারা পালিয়ে এদেশে চলে আসেন নিজেদের প্রাণ রক্ষার্থে, তারা এসে কুপার্স অঞ্চলে তারা এসে নিজেদের বসতি গড়ে তুলেছিলেন। সেই কুপার্স অঞ্চল বা কুপার্স শহর বলা চলে। কুপার্সের আলাদা পৌরসভা রয়েছে, কিন্তু সেটা রানাঘাটের মধ্যেই আসে। তো এই কুপার্স অঞ্চল আস্তে আস্তে বাংলাদেশি বা উদ্বাস্তুদের জন্য, তাদের বসতি গড়ে তোলার জন্য আস্তে আস্তে একটা হিউজ অঞ্চলে পরিণত হয়। আজকের ডেটে দাঁড়িয়ে সেই কুপার্স এর ক্যাম্প বলে আর কিছু নেই, সবাই নিজেদের সেখানে বসতি বা নিজস্ব বাড়ি করে নিয়েছে। আগে সেখানে ক্যাম্প ছিল, কেন্দ্র থেকে প্রচুর প্রচুর টাকার রেশন আসতো, আর জামা কাপড় আসতো, সব কিছুই আসতো। এইসব সবই গল্প আমরা শুনেছি। এখন সেই কুপার্স যথেষ্ট উন্নত, এখনও পর্যন্ত উন্নতি করে চলেছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক বেশি উন্নতি করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ব্লগও আসবে, আগামীকাল ব্লগও আসবে। আর যদি তোমাদের কারোর মনে হয় যে তোমাদের শহর নিয়ে আমি ভিডিও করব বা তোমাদের শহরের ইতিহাস নিয়ে ভিডিও করব, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের শহরের সঠিক ইতিহাস বা সঠিক তথ্য তুলে ধরার। আর অথবা শহর ছাড়াও যদি তোমাদের এমন কোনো জায়গা থাকে যেই জায়গার সম্বন্ধে, তার ইতিহাস সম্বন্ধে তোমরা জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওগুলো আমি চেষ্টা করবো আনার। যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে আরও উৎসাহ দিও। আমি পরবর্তীতে আরও এই ধরনের হিস্টোরিক্যাল থটস বা এই ধরনের গল্প নিয়ে তোমাদের সামনে আসবো, বা সঠিক তথ্যটাকেই তুলে ধরার চেষ্টা করব। তো ভ্লগ আসবে, রোজকার মতো ভ্লগ আসবে। কালকেরটা তো দিতে পারিনি, বললাম কালকেরটা কারেন্ট ছিল না। কারেন্ট কখন এসছে আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট এসছে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল দেখা হবে নতুন ভ্লগ, নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।